নিজের থেকে 17 বছরের বড় এক লোকের সাথে আজ আমার বিয়ে। বিয়ে বললে ভুল হবে, তারা আমাকে কিনে নিচ্ছে। এই বিয়ের পরিবর্তে তারা আমার বাবা মাকে 20 লক্ষ টাকা দিচ্ছে। ভাবা যায় আমার দাম নাকি এত? ভাবতেছিলাম বসে বসে, সত্যিই কি আমার দাম এত? ঠিক সেই মুহূর্তে সৎমা এসে আমাকে ধমক দিয়ে বলল, কিরে বসে আছিস কেন? বরযাত্রী তো এখনই চলে আসবে, গোসল করে রেডি হয়ে নে। আমার সৎমার কথা শুনে আমি চমকে উঠলাম। বুকের মধ্যে মনে হচ্ছে পাথর চাপা দিয়ে আছে। কোনো কিছু বলতে পারলাম না, চোখের কোণে পানি জমেছে। কিন্তু সৎমা সেটা খেয়ালই করলো না, বা খেয়াল করলেও সেটাকে গুরুত্ব দিল না। অনেক ছোটবেলায় আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর বাবা আবার দ্বিতীয় বিয়ে করে। আমি কখনো মা বাবার ভালোবাসা পাইনি। আর মায়ের ভালোবাসা বলতে সৎ মায়ের ভালোবাসা, সেটাকে আর ভালোবাসা বলে না। চোখ মুছতে মুছতে আমি আমার বাবাকে খুঁজতেছিলাম, কিন্তু আশেপাশে কোথাও পেলাম না। সে হয়তো আজ অনেক ব্যস্ত। যাই হোক, তার মেয়ের বিয়ে বললে তো কথা। তারপরও কোনো কিছু বললাম না, চুপচাপই রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার বিনিময়ে হলেও তারা একটু ভালো থাকুক। আমার বয়স খুব একটা বেশি না, আমি মাত্র ক্লাস 7-এ পড়ি। আমার সৎ মায়ের ঘরে আরো 2টা সন্তান আছে। সে খুব করে চায় আমার যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আমি গোসল সেরে এসে দেখি শাড়ি, গহনা, অর্নামেন্টস, কসমেটিক কোনো কিছুরই অভাব নেই। কত কিছু রেখে দিয়েছে। আচ্ছা, লোকটা কি সত্যিই এত বড় লোক? তাহলে আমাকে কেন বিয়ে করছে? তার এত টাকা পয়সা, তার তো মেয়ের অভাব পড়ার কথা না, তাহলে আমাকে কেন বিয়ে করছে? এগুলো ভাবতে ভাবতে হঠাৎই দেখি বাইরে হইচই, হয়তো বরযাত্রী চলে এসেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, কেমন জানি লাগছে। আমি বাবার ঘরের দিকে তাকালাম, কিন্তু বাবাকে দেখতে পেলাম না। আজ যারা আমার ভরসা হওয়ার কথা ছিল, সেই আমাকে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে। বাবার চোখের দিকে তাকালাম, কোনো মায়া নেই, কোনো দয়া নেই, আছে শুধু স্বার্থ। তিনি হয়তো মনে মনে হিসাবটা কষিয়ে ফেলেছেন যে এই টাকা দিয়ে কোথায় কি করবেন। একটা কথা মাথায় বারবার ঘুরতেছে, আচ্ছা আমি কি মানুষ, নাকি পশু, নাকি বস্তু যেটাকে বিক্রি করা যায়? আশেপাশে সবাই বলা বলি করতেছিল, পিয়ার ভাগ্য আছে, তা না হলে কি শহরের এত বড় ব্যবসায়ী ছেলে, আবার ছেলের বাবা নাকি এমপিও ছিল, বিয়ে করতে আসে পিয়াকে। এর মধ্যে আরেকজন বলে উঠলো, আরে থাম, বিয়ে করবে না কেন? শুনেছি ছেলে নাকি আগেও বিয়ে করেছিল, এটা তার দ্বিতীয় বিয়ে। আর আমাদের পিয়াকে দেখেছিস, দেখতে কত সুন্দর। সারা গ্রামে পিয়ার মতো একটা মেয়ে আছে, আবার বয়সও বেশি। বিয়ে করবে না তো কি হয়েছে? কথাগুলো শুনে মনে হচ্ছিল পালিয়ে যাই, কিন্তু পালিয়েটা যাবো কোথায়? আমার সৎ মায়ের ভয়ে দরজা পেরোনোটাও অসম্ভব। লাল বেনারসি পরে আয়নার সামনে বসে আছি। লাল ওড়নাটা মাথায় চাপিয়ে দিল আমার সৎ মা। দিতে দিতে বলল, চুপ থাক মেয়ে, তোর অনেক ভালো ভাগ্য, এত ভালো ঘরে বিয়ে হচ্ছে। আচ্ছা, এটাকে কি ভাগ্য বলে? এটাকে ভাগ্য বলে না, এটা হচ্ছে একটা শিকল, যে শিকলে আজকে আমাকে বেঁধে দেওয়া হচ্ছে অচেনা অজানা একটা মানুষের সাথে, যাকে আমি চিনি না, তার সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। তার সাথে এই অদৃশ্য শিকল দিয়ে আমাকে বেঁধে দেওয়া হচ্ছে। বসে আছি চুপচাপ অচেনা একটা লোকের সাথে। আমি এখনো তার দিকে তাকাই নাই, মাথা নিচু করেই বসে আছি। পাশ থেকে কেউ একজন ফিসফিস করে বলে উঠলো, আরে তোর জামাই তো বুড়া না, 35 বছর বয়স, কিন্তু দেখতে তো 25 বছরের যুবকের মতোই লাগছে, সুন্দর আছে। বিয়ে পড়ানো শুরু হলো। বিয়ে পড়ানোর সাথে সাথে কবুল বলার সাথে সাথেই লোকটি আমার হাতটা চেপে ধরলো। আমি চমকে উঠলাম। সে আমার হাতটি ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসালো, আর সবাইকে বলতে লাগলো, হয়েছে, অনেক নিয়ম কানুন করা শেষ, আর কোনো নিয়ম কানুন করতে হবে না আপনাদের। বিয়ে পড়ানো শেষ, কবুল বলা শেষ, এখন ও আমার স্ত্রী। আমি এখন ওকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। পক্ষের কেউ একজনও আমাদের বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত খায়নি। গাড়িতে করে সোজা নিয়ে আসলে আমাকে তাদের বাড়িতে। আচ্ছা, বাড়ির সামনে এসে গাড়ি যখন থামলো, তখন বাড়ির দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এটা কি বাড়ি বলে? এটা তো রাজপ্রাসাদ। এরকম বাড়িতে আমার এর আগে কখনোই আসা হয়নি। এখানে এসে জানতে পারলাম আমার শাশুড়ি নেই, সে মারা গেছে অনেক আগেই। আছে একটা ননদ আর শ্বশুর। ননদেরও বিয়ে হয়ে গেছে, সে থাকে শ্বশুর বাড়িতে। মোটামুটি তারা সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করলো, আমাকে আদর আপ্যায়ন করলো। আমার ননদ খুব যত্ন করে নিয়েই আমাকে আমার বাসর ঘরে বসালো। তিনি অনেক ভালো মানুষ। তিনি আমাকে সেখানে বসাতে বসাতে বলল, শোনো, তুমি হয়তো এতক্ষণে শুনে ফেলেছো, আমার ভাইয়ের কিন্তু আগেও একটা বিয়ে ছিল। তার বউকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটার বহু ছেলের সাথে সম্পর্ক ছিল। মেয়েটা সেই ভালোবাসার মূল্য রাখিনি, চলে গেছে। যেই সংসারটা
ভেঙে দিয়েছে। এখন তার প্রতি আমার ভাইয়ের কোনো ভালোবাসা নেই, যা আছে শুধু ঘৃণা। শোনো মেয়ে, তোমাকে একটা কথা বলি, আমার ভাইয়ের যা বলে সবকিছু মেনে নিও, তার কথার বিরুদ্ধে কখনো যেও না, তাহলে তোমাকে ভালোবাসার কমতি রাখবে না সে। বিয়েতেও এরকম সিনক্রেট করার কারণ কি ছিল জানো? কারণ ছিল তোমার বাবা মা। তোমার বাবা মা একদমই ভালো মানুষ না, তারা প্রচুর অর্থলোভী। আত্মীয় স্বজনের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তারা জানে না। হোক, এই সমস্ত বিষয় নিয়ে আমার ভাইয়ের সাথে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে চেয়েও না। দেখতে দেখতে আমাদের বিয়েরও অনেকটা বছর হয়ে গেছে। আমি একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছি। আসলে আমার হাজবেন্ড কিন্তু খারাপ লোক না, অথচ সেই বিয়ের প্রথম দিন আমি ভেবেছিলাম সে রাগী, বদমাগী, বদমেজাজি একজন লোক, কিন্তু আসলে সে একজন খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ। সে শুধু সহ্য করতে পারে না তার অপমানটা। তার অপমান যেখানে করা হয় সে সেখানে এক মুহূর্তেও থাকে না। আর এমনটাই তো হওয়া উচিত, তাই না? বিয়ের পর থেকে আমার বাবা মা, মা বলতে তো মা নেই, মা তো সেই ছোটবেলায় মারা গিয়েছিল, সৎ মা। আর বাবা ছিল, বাবা কখনোই নিচে থেকে আমার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। তাতে অবশ্য আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমার স্বামী আমাকে তার রানী বানিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তারা আমার সাথে সম্পর্ক রাখলেও কি, না রাখলেও কি। আর এই সমস্ত স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া।